বিসমিল্লাহির রহমানির রহিম। নীলুফার ইয়াসমিন এডুকেশন কেয়ারে সকলকে স্বাগতম। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ জ্যামিতির সম্পাদ্য 1 নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। কোনো ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা লক্ষ্য করি চিত্রে 3টি বাহু দেয়া আছে। এবার বাহু 3টি দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে আমরা স্বাভাবিকভাবে একটা ত্রিভুজ দেখতে পেলাম। তাহলে এই 3টে বাহুর আলোকে আমরা কিভাবে তৈরি করতে পারি সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আজকে এই জ্যামিতি তোমাদের সামনে যদি আমি উপস্থাপন করি তাহলে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে ত্রিভুজের ধারণা ব্যাখ্যা করতে পারবে, কম্পাস ও রুলারের সাহায্যে 3টি রেখাংশ দ্বারা ত্রিভুজ আঁকতে পারবে, প্রদত্ত উপাত্ত হতে কম্পাস ও রুলারের সাহায্যে ত্রিভুজ আঁকতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খাতা, পেন্সিল, জ্যামিতি বক্স অর্থাৎ রুলার, কম্পাস, স্কেল এগুলো নিশ্চয়ই হাতের কাছে নিয়ে প্রস্তুত। আমার এই কন্টেন্ট দেখার সাথে সাথে তুমি খাতায় অঙ্কন করার চেষ্টা করবে, আর যদি সাথে সাথে নাও পারো তাহলে পজ করে করে তুমি এটা সম্পূর্ণভাবে তোমার আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ। তো আমরা লক্ষ্য করলাম শিখনফল। এবার ত্রিভুজ, আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ। ত্রিভুজকে 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের সীমারেখাকে ত্রিভুজ বলা হয় এবং রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে। চিত্রে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, চিত্রে এবিসি একটা ত্রিভুজ। এর কৌণিক বিন্দুগুলো হলো এ, বি এবং সি। অর্থাৎ এই যে লক্ষ্য করতেছি মাউস পয়েন্টারের দিকে খেয়াল করো, এ কোণ, বি কোণ এবং সি কোণ। বাহুগুলো হলো এবি, এবি এবি একটা বাহু, এই একটা বাহু, বিসি এবং সিএ। সিএ হচ্ছে বাহু। এবার আমরা 3টে বাহু এবং একটা সমবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছি। আমাদের প্রশ্নটাও ছিল কিন্তু যে 3টে বাহু দেয়া থাকবে এবং 3টে বাহুর আলোকে একটা ত্রিভুজ অঙ্কন করে দেখাতে হবে। তাহলে আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছি প্রত্যেকটি বাহুই সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজ। আমরা লক্ষ্য করতেছি এই 3টে বাহু সমান এবং এই 3 বাহুর আলোকে একটা ত্রিভুজ অঙ্কন করে দেখানো হলো। এটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে তোমরা খেয়াল রাখবে সমবাহু ত্রিভুজ কিভাবে জানলাম আমরা, পরবর্তীতে তোমাদের প্রশ্ন করা হতে পারে মূল্যায়নের ক্ষেত্রে, তো খেয়াল রাখবে। এবার আমরা দ্বিতীয়টা দেখতে পাচ্ছি কি 3টা বাহু, এই উপরের 2টো বাহু সমান এবং নিচের বাহুটি ছোট। তো 2টা বাহু সমান, এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ 2টা বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, তার মানে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে আমরা লক্ষ্য করলাম কি পরবর্তী ত্রিভুজটা কি দেখি আমরা। উপরের বাহুটি ছোট, তারপরেরটা তার চেয়ে একটু বড়, তারপরেরটা তার চেয়ে আরেকটু বড়, অর্থাৎ প্রত্যেকটি বাহু অসমান। এটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, অর্থাৎ ত্রিভুজের বিষয়ে আমার ধারণা নেয়ার পূর্বে এই বিভিন্ন প্রকারের ত্রিভুজ সম্পর্কে আমাকে প্রাথমিকভাবে ধারণা অর্জন করতে হয়। এবার কোণ ভেদে ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজ কি এটা আমরা জানবো। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। দেখি আমরা সমকোণ, সমকোণ কাকে বলে, এই যে এই একটা রেখার উপরে লম্বভাবে মানে একটা রেখা, এই যে কোণটা এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবার হচ্ছে একটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ এটা হচ্ছে সমকোণ, এক
রেখার উপরে সমানভাবে তির্যক একটা রেখা যাওয়াতে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটাকে সমকোণী ত্রিভুজ বলে। আর এই রেখাটা যদি এখান থেকে আমার সোজা দণ্ডায়মান হতো তাহলে কিন্তু এটা সমকোণী হতো, ওটা সমান না যে আমাদের নিচ থেকে যাওয়া, তার মানে এটা সূক্ষ্ম, মানে ছোট ছোট হয়ে গেল, এই কারণে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটাও কিন্তু সমান না, তার মানে সূক্ষ্মকোণী, এটাও সূক্ষ্মকোণী, তার মানে এটাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। পরেরটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। একটা কোণ স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? অর্থাৎ সমকোণের চেয়ে, এক সমকোণের চেয়ে বড় যে কোণ সেটাকে বলা হয় স্থূলকোণ। তার মানে একটা কোণ, কোনো ত্রিভুজের একটা কোণ যদি স্থূলকোণ হয় তাহলে তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার তাহলে তোমরা নিজেরা চিত্রসহ ত্রিভুজের সংজ্ঞা এবং কিভাবে এটা লিখেছো তা তুমি তোমার ভাষায় উপস্থাপন করো। এখনই এককভাবে এই কাজটা করে ফেলো তোমার খাতায়। আর একটা কাজ করে ফেলো, ত্রিভুজ কোণ ভেদে ও বাহু ভেদে কত প্রকার ও কি কি, আমি এই পিছনে তোমাদেরকে আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে খাতায় উত্তরটা লিখে রাখো, তাহলে তোমার পরবর্তীতে বুঝতে আরো সুবিধা হবে। এবার আমি আসি মূল পর্বে, অর্থাৎ আমার যে প্রশ্নটা ছিল, কোন ত্রিভুজের 3টি বাহু দেয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তোমার পাঠ্য বইয়ের নবম অধ্যায় সংক্রান্ত 1। তাহলে এ বি সি এই হচ্ছে আমার 3টে বাহু। 3টে বাহু আমি অঙ্কন করলাম। এবার তুমি লিখবে বিশেষ নির্বাচন। মনে করি একটা ত্রিভুজে 3টি বাহু এ বি ও সি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এবার অঙ্কনের বিবরণ, অর্থাৎ ব্যবহারিক জ্যামিতির ক্ষেত্রে তোমাকে অবশ্যই অঙ্কনের বিবরণ দিতে হবে। তো এবিসি আমি একটা বাহু অঙ্কন করলাম। এবার একটা রেখা অঙ্কন করব। রেখাটির নাম দেব কি? বিডি। আমি বিডি একটা রেখা লই। বিডি রেখা থেকে এ বাহুর সমান করে বিডি রেখার উপরে বিসি রেখা অঙ্কন করি। তাহলে বিসি অঙ্কন করলাম, কোন বাহুর সমান করে? এ বাহুর সমান করে। এ বাহুর সমান করে বিসি রেখা অঙ্কন করলাম। বিসি অংশ কেটে লই, অর্থাৎ এই বিডি থেকে বিসি অংশ কেটে নিলাম। এবার বি বাহুর সমান করে বি কে কেন্দ্র করে একটা ব্যাসার্ধ বা বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এই বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এই বি কে কেন্দ্র করে একটা ব্যাসার্ধ বা একটা বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার আসা যাক সি কে কেন্দ্র করে, অর্থাৎ সি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ অঙ্কন করি, দেখো আমি কিন্তু পাশাপাশি তোমাদেরকে এই যে লেখাও আছে, সি বিন্দুকে কেন্দ্র করে সি এর ব্যাসার্ধ নিয়ে আগের বৃত্তচাপটির উপর আরেকটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এই যে বৃত্তচাপের এই যে পরস্পর ছেদ করছে মিলন কেন্দ্র, এটাকে আমি কি নাম দিলাম? এ। এবার কি করব, আমি এই এ বি এবং এসি যোগ করে দেব। বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে বি এবং সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি সি এর একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর এই বিন্দুতে ছেদ করলো। এবারে আমি বি এ এবং অথবা এ বি এবং এসি যোগ করে দিই। তাহলে কি হলো আমার? এবার এবিসি ত্রিভুজে উদ্দৃষ্ট ত্রিভুজ। তাহলে আমার প্রমাণ হয়ে গেল। এবার দলীয়ভাবে একটা কাজ করে ফেলো। প্রদত্ত বাহু 3টি দ্বারা একটা ত্রিভুজ আঁকো। আমি তোমাদেরকে এর আগের ধাপে একটা ত্রিভুজ অঙ্কন করা শিখিয়েছি। এবার এই মাপ নিয়ে তুমি একটা তোমার নিজের খাতায় একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলো, তাহলে তোমার আর ভুল হবে না। শিক্ষার্থী বন্ধুরা, এবার একটা মূল্যায়ন করি তোমাকে। ত্রিভুজ কত প্রকার বলো? 4 প্রকার, 2 প্রকার, 5 প্রকার, 6 প্রকার, 6 প্রকার। ত্রিভুজের কোণ 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি? 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটা ত্রিভুজের 2টা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে বাকি কোণ 2টির সমষ্টি কত? 90 ডিগ্রি, 100 ডিগ্রি, 60 ডিগ্রি নাকি 120 ডিগ্রি? 90 ডিগ্রি। একটা কোণ 105 ডিগ্রি হলে এর সম্পূরক কোণ কত ডিগ্রি? 75 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি নাকি 125 ডিগ্রি? হ্যাঁ, 75 ডিগ্রি। তাহলে একটা বাড়ির কাজ লিখে ফেলো, অর্থাৎ এই সম্পাদ্যর আলোকে যে রকমের সৃজনশীল
প্রশ্ন হতে পারে, অর্থাৎ তোমার পরীক্ষায় কিন্তু সৃজনশীল প্রশ্ন আসবে। তো সেক্ষেত্রে এই আমি যে সম্পাদ্যটা করালাম এটার আলোকে যে সৃজনশীল প্রশ্ন হতে পারে তা হচ্ছে খাতায় লিখে রাখো এবং তুমি উত্তর লেখার চেষ্টা করো। একটা ত্রিভুজের 3টি বাহু 5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার মাপ দেয়া আছে। মানে একটা বাহু 3টার মাপ দেয়া আছে। এর আগেরটায় কিন্তু আমি তোমাকে নির্দিষ্ট কোনো মাপ দেওয়া ছিল না, আগেরটা যে করলাম। এখানে একটা মাপ নির্দিষ্ট দেওয়া আছে, কোনো সমস্যাই নেই। তুমি তোমার মতো করে এক একটা বাহুর মাপ দিয়ে নিবে। তাহলে এই উদ্দীপকের আলোকে ক নাম্বার প্রশ্ন, সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ, সূক্ষ্ম মানে ছোট। আমি কিন্তু তোমাকে দেখিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে। খ, উদ্দীপকের আলোকে ত্রিভুজটি অঙ্কন করো। উদ্দীপকের আলোকে ত্রিভুজটি অঙ্কন করো, অর্থাৎ বাহু 3টা, এই 5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার এই বাহুর মাপ নিয়ে তোমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এবার গ নাম্বারের প্রশ্ন হচ্ছে অঙ্কনের বিবরণ, অর্থাৎ তুমি যেভাবে যেভাবে খাতায় অঙ্কন করেছো সেই রূপরেখাটা আবার খাতায় লিখে দিয়ে ত্রিভুজটাকে তুমি প্রমাণ করে দেখাবে। তো আমার মনে হয় তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।